অসংখ্য নৌকার কঙ্কাল পড়ে রয়েছে। এই যে দেখেন বর্ডার গার্ড এই নৌকাগুলো সিজ করেছে। অবশেষে আমাদের নৌকা ওপারের উদ্দেশ্যে যাত্রা করছে, কিন্তু এর মাঝেই চোখ জুড়িয়ে যাচ্ছে জাদুকাটা নদীর অপার দৃশ্য দেখে। বন্ধুরা, আমরা এখন জাদুকাটা নদীর উপরে রয়েছি। এখান দিয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি বারিকের টিলা। বন্ধুরা, আমরা ওপার চলে এসেছি। এখান দিয়ে ভাড়া দিয়ে আমরা এখন চলে যাব। ঘোড়ার পিঠে চড়াটা একটু ঝামেলা, তাই চড়তে একটু ভয় লাগছে। দেখি তারপরে চড়ে। বিসমিল্লাহ। বন্ধুরা, আমরা এখন ঘোড়ার পিঠে আছি। এর নাম বাহাদুর। আসলে সে তার মনিব ছাড়া আমার সাথে খুব একটা কমফোর্টেবল নয়। শুভ সকাল। সকাল হয়ে গিয়েছে, আর সকাল হওয়ার পরে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে অভাবনীয়, অসাধারণ। এই যে দেখুন, ভারতের পাহাড়গুলো এখান থেকে দেখা যাচ্ছে। চমৎকার দৃশ্য। আসলে সারা রাত্র প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টিতে এত চমৎকার একটা ঘুম হয়েছে যে এই ঘুম আমার জীবনে অনেক দিনই হয়নি। আজকে আমরা সুনামগঞ্জ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে যাব। তার মধ্যে রয়েছে বারিকা টিলা, নীলাদ্রি লেক, শিমুল বাগান। তাহলে চলুন একটু পরেই শুরু করা যাক। বন্ধুরা, আমার বাইক চলে এসেছে। আমি আজকে এই ভাইয়ের সাথে ঘুরতে যাব। এখন আমরা কই যাব? বারিকের টিলা। প্রথমে কি বারিকের টিলা যাব না শিমুল বাগান? কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে আজকে এখন বারিকের টিলা, শিমুল বাগান আর হচ্ছে কোথায় নীলাদ্রি, এই 3 জায়গায় আমরা এখন ঘুরতে যাব। বন্ধুরা, আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করছি। তাহলে চলুন ভাই। আল্লাহ হাফেজ। এবাইদুল ভাইয়ের এখান থেকে পুরো রাতটা কাটিয়ে এখন সুনামগঞ্জে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়েছি। আমরা এখন সবার আগে জাদুকাটা নদীতে যাব। বিশম্বপুর থেকেই মেঘালয়ের পাহাড়গুলো স্পষ্টভাবে দেখা যায়, এবং এর দুই পাশেই রয়েছে হাওর। আমরা এখন হাওরের ভেতরে তৈরি হওয়া একটা রাস্তার মধ্য দিয়ে ছুটে চলছি। বন্ধুরা, সুনামগঞ্জের সবুজ শ্যামল মাঠ, পাশে আসামের উঁচু উঁচু পাহাড়, এই দৃশ্যগুলোই সবসময় আমাকে মনোমুগ্ধ করে তোলে। এবং তার পাশে দেশি গরু। এবার ইনশাআল্লাহ আমরা এই সুনামগঞ্জের সবুজ প্রান্তর থেকেই গরু নিয়ে যাব। আমরা এখন ইসলামপুর হয়ে, জৈনপুর হয়ে তারপরে লাউরেরগড় বাজারে যাব। সেখান থেকে আমরা সরাসরি চলে যাব জাদুকাটা নদীর উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন বাইকে করে যাচ্ছি। আপনারা চাইলে সরাসরি সুনামগঞ্জ থেকে এই জায়গাগুলো ঘুরতে পারবেন। সেক্ষেত্রে অবশ্য ভাড়া একটু কম্পারেটিভলি বেশি পড়ে। আমাদের এখানে কত খরচ হচ্ছে আমরা পরে বলছি আপনাদের। বেশিরভাগ রাস্তাঘাটের অবস্থাই খুব খারাপ। বৃষ্টির কারণে অনেকটা ভেঙে গিয়েছে, আর দেখা যায় যে বেশিরভাগ রাস্তার কাজই খুব ভালোভাবে করা হয় না। এই কারণে রাস্তা খুব বেশি বছর টেকে না, 1 বছর পরেই নষ্ট হয়ে যায়। এছাড়াও এখানে প্রতি বছরই বন্যার কারণেও রাস্তা প্রচুর পরিমাণে নষ্ট হয়। বন্ধুরা, আমরা বিশম্বপুর থেকে এখন সরাসরি ধনপুর বাজারে চলে যাব। ওখান থেকে আমরা সরাসরি জাদুকাটা নদী চলে যাব। বন্ধুরা, আমরা সবাই তাহিরপুরের নাম বারবার শুনেছি, কিন্তু এই সুনামগঞ্জ থেকে তাহিরপুর যাওয়ার আগে আর একটা উপজেলা পড়ে, যেটার নাম হচ্ছে বিশম্বপুর। আমরা কিন্তু সেই বিশম্বপুরেই আমাদের রাত কাটিয়েছি, এবং এই বিশম্বপুর থেকে তাহিরপুর যেতে খুব বেশি একটা সময় লাগে না। আমরা এখন সেই তাহিরপুর উপজেলায় যাচ্ছি। ওখানেই রয়েছে জাদুকাটা নদী। বন্ধুরা, এদিকের রাস্তার অবস্থা খুবই খারাপ। বেশিরভাগ রাস্তাই পাথরের ট্রাকের কারণে নষ্ট হয়ে যায়। এদিক দিয়ে প্রচুর পরিমাণের পাথর ইন্ডিয়া থেকে আসে, আর ট্রাকগুলো যথেষ্ট পরিমাণে বড় এবং লোড ক্যাপাসিটি অনেক বেশি নেওয়া হয়, এবং এই বেশি লোড ক্যাপাসিটির কারণে রাস্তা প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্ধুরা, আর ওইদিকে যাওয়া যাবে না। আমরা একদম সীমান্তর বরাবর চলে এসেছি। এরপরে ওইদিকে গেলে ইন্ডিয়ার সীমান্ত, এই জন্য ওই দিক দিয়ে আর রাস্তা করা হয় না। এই ব্রিজটা থেকে হচ্ছে বিশম্বপুরের সীমানা শেষ। এরপরে আমরা এই যে তাহিরপুর উপজেলার ভিতরে ঢুকছি। এখান থেকেই আমরা সরাসরি তাহিরপুর উপজেলার অন্তর্গত জাদুকাটা নদীতে চলে যাব। রাস্তার অবস্থা খুবই বেহাল। দেখেন, গাছের ফাঁকা দিয়ে মেঘালয় অঞ্চলের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এগুলো সবই উঁচু উঁচু পাহাড়। আমাদের খুবই দুর্ভাগ্য যে এই পাহাড়গুলো দেশ বিভাগের সময় আমাদের ভাগে পড়েনি। সুনামগঞ্জ সীমান্তের এই জায়গাগুলোর দৃশ্য অতীব চমৎকার। এক পাশে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়, আর অপর পাশে আমাদের বাংলাদেশি ধানক্ষেত এবং হাওর। মাঝখান দিয়ে চলে গিয়েছে সীমান্তবর্তী রাস্তা। কিন্তু দুঃখ হচ্ছে ওপারের পাহাড়গুলো শুধু দেখা যাবে, ওখানে যাওয়া যাবে না। এগুলো হচ্ছে সবই ভারতীয় পাথর।
ভারত থেকে এই পাথরগুলো এসেছে। এই যে দেখেন এখানে বিপুল পরিমাণের পাথর, এগুলো সবই হচ্ছে বিক্রি করার জন্য। এই যে দেখেন আমরা পাথরের অঞ্চলে ঢুকে পড়েছি। দুই পাশ জুড়েই অনেক পাথর রয়েছে। এখানে বিভিন্ন পাথরের আড়তদাররা পাথর এনে জমা করেন এবং এগুলোই সারা বাংলাদেশে বিক্রি করা হয়। আমরা সেই বিখ্যাত লাউরেরগড় বাজারে চলে এসেছি। এদিক দিয়েই আমরা এখন নাস্তা করব। সকালে নাস্তা করা হয়নি। সেলিম ভাই, তাহলে আমরা নাস্তা করে নিই। তাহলে ভাই পরোটার ডিম দেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের পরোটা চলে এসেছে। পরোটা ডিম ভাজি দিয়ে আমাদের সকালের নাস্তা সেরে নিচ্ছি। বন্ধুরা, সকালের নাস্তা করে আমরা আবার আমাদের যাত্রা শুরু করছি। জাদুকাটা নদীর পাড়ের লাউরেরগড় বাজার থেকে আমরা আবার আমাদের যাত্রা শুরু করেছি। এখানে এই যে দেখেন সবাই এই গাড়িতে করে পাথর টেনে নিয়ে যাচ্ছে। আবার এরকমের বড় বড় ট্রাক্টরে করেও পাথর নিয়ে যাওয়া হয়। এই পাথরগুলো সবই ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়ার বর্ডারের কাছে রাখার পরে ওখান থেকে এরকম ছোট ছোট গাড়িতে করে নিয়ে আসা হয়। এগুলো হচ্ছে ইন্ডিয়ার পেঁয়াজ। আমরা লাউরেরগড়ের বর্ডার গার্ডের সীমান্তে চলে এসেছি। এখান থেকে আমরা বাম দিকে চলে গেলাম। এখন আমরা সরাসরি জাদুকাটা নদীতে চলে যাব। দেখেন অসংখ্য নৌকার কঙ্কাল পড়ে রয়েছে। এই যে দেখেন বর্ডার গার্ড এই নৌকাগুলো সিজ করেছে। বন্ধুরা, এই নৌকাগুলো বেসিক্যালি বেআইনিভাবে পাথর আনার কারণে এই নৌকাগুলো সিজ করা হয়। কথা বলতে বলতে আমরা সেই সৌন্দর্য মণ্ডিত চোখ ধাঁধানো জাদুকাটা নদীর পাশে চলে এসেছি। বন্ধুরা, আমরা এখন নৌকা পার হয়ে সরাসরি বারিকের টিলা চলে যাব। চরের মধ্যে চলে এসেছি। চরের রাস্তা ধরে আমরা যাচ্ছি। ধুধু বালির প্রান্ত। এগুলো আসলে বালি বললে ভুল হবে, এখানে বালু এবং পাথরের মিক্সচার রয়েছে। এগুলো সবই ভারতীয় পাহাড় থেকে এসেছে। সামনে আমরা বারিকা টিলা দেখতে পাচ্ছি। এখানে বালুতে আমাদের বাইক বারবার আটকে যাচ্ছে, তাই আমি নেমে গেলাম। কারণ বালুর ভিতরে দুইজন লোক নিয়ে চালানোটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। এই যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই ভারত থেকে পাথর আনার কাজে ব্যবহৃত হয়। এখানে প্রচুর নৌকা রয়েছে এই জাদুকাটা নদীর তীরে। এখানের পানির গভীরতা খুব বেশি একটা নয়। ওই পাশে দূরে আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটাও আমাদের সীমান্তের নয়। এগুলো সবই হচ্ছে ভারতের পাহাড়। আর আমাদের ভাগে পড়েছে এই টিলাটা, যেটা বারিকা টিলা নামে পরিচিত। আমরা এখন নদী পার হয়ে ওই বারিকা টিলায় যাব। কারা আসে এখানে খাওয়া দাওয়ার জন্য? যাত্রীরা। ও, ওপারে যারা যায় ওই যাত্রীরা। এখানে টুরিস্ট আসে না বেড়ানোর জন্য? এখানে ছোট টং দোকান রয়েছে। অনেকে যারা ঘুরতে আসে, বেশিরভাগই এখানে স্থানীয় মানুষজন যারা আসে, তারা এইসব দোকান থেকে খেয়ে থাকে। আমরা এই নদীর পাড়ে ঘুরতে ঘুরতে অনেকগুলো নৌকা দেখলাম। এগুলো একটু বিশেষ আকৃতির। সেলিম ভাই, এই নৌকাগুলো দিয়ে কি করে? এগুলো দিয়ে আপনার এই পাহাড় থেকে কি পাথর নিয়ে আসে? কি পাহাড় থেকে নাকি এই নদীর ভিতরে যে পাথর আসে? ভিতরে আছে, আবার পাহাড়ের কাছে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আনে নাকি? জি জি জি, ভারত থেকে নিয়ে আসে। ভারত থেকে নিয়ে আসে। এছাড়া কি নদীতে পাথর জমে না? নদীতে পাথর জমে, এই যে ডেজার লাগাইছে, আচ্ছা আচ্ছা, এগুলো দিয়ে পাথর উঠায়। উঠানোর পরে আবার এটা জাকি দিয়ে জাকে আবার পাথরটা এগুলো বার। ভাই, এই ড্রেজারগুলো কারা লাগাইছে? একটু স্থানীয় লোকে যারা আছে নাকি, যারা ব্যবসায়ী যারা। এগুলোর জন্য কি অনুমতি নেওয়া লাগে সরকারের কাছে? জি জি, আমাদের এখানে ক্যাম্প আছে, বর্ডার ক্যাম্প। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে বা তারপুর উপজেলা প্রশাসন থেকে অর্ডার নিয়ে আসে। এটা উঠানোর একটা নির্দিষ্ট মাত্রা আছে না? জি জি, ওই মাত্রার বেশি উঠাইলেই তখনই বর্ডার গার্ড ধরে নাকি? জি জি জি। আর নৌকাগুলো ধরে কেন? ওই যে আমরা দেখলাম ওখানে আসার পথে অনেকগুলো নৌকা ধরে রাখছে বর্ডার গার্ডের সামনে। এটা আপনার যে বর্ডার গার্ডের যারা আছে না, ওরা একটা এরিয়া দেন যে ওই এরিয়া থেকে পাথর উঠেবে না। ওই এরিয়ার ভিতরে যখন অতিক্রম করে তখন আপনার এই নৌকাগুলো ধরে। এই এরিয়াটা কি রকমের, কোন জায়গা থেকে কোন জায়গায়? এটা কি বাংলাদেশের সীমান্তের বাইরে যাওয়ার কারণে নাকি সীমান্তের মধ্যেই বর্ডার? সীমান্তের মধ্যে আছে। ও, সীমান্তের মধ্যেই একটা এরিয়া আছে, ওই এরিয়া থেকেই পাথর উঠাইতে হয়। আর এই পাথরগুলো সরাসরি কই চলে যায়? ঢাকা যায়, বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশের সব অঞ্চলে, সব জেলাতেই যায়। জি জি জি। বন্ধুরা, আমাদের ট্রলার আসছে। এই ট্রলারে করে বাইক, মানুষজন সবাই ওই ওপারে পার হয়। ওপার দিয়ে বারিকা টিলা, নীলাদ্রি লেক ইত্যাদি জায়গাগুলোতে যায়। ওদিকেও জনবসতি রয়েছে। আমরা এখন ওই জায়গাগুলো দেখার জন্য যাব। আমাদের নৌকা চলে এসেছে, আমরা এখন পার হব। অসংখ্য বাইক এসেছে এই নৌকায় করে।
প্রতিদিন এই ফেরির মতো নৌকায় করে অসংখ্য বাইক এবং মানুষ পারাপার হয়। সীমান্তবর্তী অঞ্চল কিনা এই কারণেই কিনা এখানে কোনো ব্রিজ নেই। তবে সরকার চাইলে জনগণের কল্যাণার্থে অনায়াসে এখানে ব্রিজ তৈরি করতে পারে। এতে করে স্থানীয় জনগণ সহ পর্যটকদেরও কষ্ট কিছুটা লাঘব হবে। এই নৌকায় করে পারাপারের জন্য অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এখানে প্রচুর পরিমাণ বাইক পারাপার করে, আর এই বাইকগুলোই ট্যুরিস্টদের নিয়ে এই জায়গাগুলো ঘুরে থাকে সাধারণত। অলমোস্ট সবার নামা শেষ, যাত্রীরাও নেমে গিয়েছে, এখন আমরা নৌকায় উঠব। আমাদের বাইক উঠে গিয়েছে, সেলিম ভাই তার বাইক নিয়ে নৌকার উপরে চলে এসেছে। এভাবেই বাইকগুলো নদীর এপার থেকে ওপারে পার হয়। এটাকে নৌকা না বলে পারাপারের ফেরিও বলা যেতে পারে। পার হইতে কয় টাকা করে নেয়? 30 টাকা করে নেয়। তো আমাদের ওই এলাকার লোকজন অনেক কষ্ট করে বিনিময় পালতে হয়। ও আচ্ছা, তো বাইকের সিস্টেম কি? এখানে বাইকে যদি লোক বেশি থাকে তাহলে কি এই 30 টাকাই? 30 টাকায়। ও, আর এমনি যদি লোক পার হয় একজন করে তাহলে কয় টাকা? 10 টাকা করে নেয়। ও, 10 টাকা করে। কারণ এই এলাকা তো কোনো যাতায়াতের কোনো নদীর উপরে কোনো ও, bridge নাই। আর কোনো ব্রিজ নেই, এই জন্য ব্রিজ কইরাও তো রাখতে পারবে না, তাহলে তো মনে করেন যে পাথরে ঘুরে যাবে আর কি। ঘুরে গেল পরে এদিকে আসলে চাইলে করতে পারে, কারণ ইন্ডিয়াতে তো এইসব নদীতে দেখা গেছে যে ঝুলন্ত ব্রিজ এরকম চাইলে বানাইতে পারে। জাদুঘরের ওইদিকে আবার বর্ডার হাট হয় প্রতি বুধবারে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার হাট ওই যে ওইদিকে। বর্ডার ওই পাশে প্রতি সপ্তাহে হাট হয় না? জি, এই যে ওই পাশে শারপিন আছে, শারপিন মাজার, ওই মাজারের পাশে বর্ডার হাট। ও আচ্ছা, এটা কি বর্ডার পার হয়ে এই হাটটা বসে নাকি দুই বর্ডারের মাঝখানে? বাংলাদেশের মধ্যে। তো ও, বাংলাদেশের মধ্যে। ইন্ডিয়ার মানুষেরা ওইদিকে না, ওরা পূজার সময় নাকি বর্ডার খুলে দেয়? ওইটা আবার টেকার ঘাট। ও, টেকের ঘাটের ওইখানে। টেকার ঘাট ওটা। ও, তো এটা নিয়ম কি? কতক্ষণ যায় থাকতে পারে বা কিরকমের কি? কতক্ষণ বলতে এই ঘন্টা দুয়েক এর জন্য দেয়। তো ওরা তো আর সব জায়গায় ঘুরতে পারে না, একটা এরিয়া দেয়, ওই এরিয়ার মধ্যে যা ঘুরতে পারে। ও, এই জন্য কোনো ভিসা টিসা লাগে না? ভিসা টিসা লাগে না। ও, এমনি ঘুরে তো অনেক রিস্ক আছে। আবার যদি ধরা খায় যে ওই টাইমের মধ্যে না আসলে? টাইমের মধ্যে না আসে তো আমরা বাঙালি তো জঞ্জালি, ওরা যায় গিয়া ওই জায়গায় একটা উশৃঙ্খল হয়ে ওই জন্য বিয়া সাবরা ওখানে কি ধরে রাখে। কিন্তু এমনি এই কারণে কাউরে মারে না তো? কাউরে মারে না, ধরে বিচার সালিশ করে। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আমাদের নৌকা ছেড়ে দিচ্ছে। এখান থেকে পার হতে খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে পার হয়ে যাওয়া যায়। আমরা এখন ওপারে যাবো ইনশাআল্লাহ। অবশেষে আমাদের নৌকা ওপারের উদ্দেশ্যে যাত্রা করছে, কিন্তু এর মাঝেই চোখ জুড়িয়ে যাচ্ছে জাদুকাটা নদীর অপার দৃশ্য দেখে। নদীর পাড়ে দাঁড়িয়ে যতটা গভীর মনে হয়েছিল নদীটা, কিন্তু ভেতরে এসে দেখলাম ঠিক তার উল্টো চিত্র। বড়জোর কোমর সমান পানি হবে এখানে, ইজিলি নেমে এখানে মাছ ধরা যাবে। কিন্তু যদিও এখানে মাছ আছে কিনা তা নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে, কারণ বেশিরভাগ মানুষজনই এখানে বালু এবং পাথর উঠানোর কাজেই নিয়োজিত থাকেন। এই যে দেখেন এখানে পাথরের ভলকা উঠেছে, আর এখানকার পানি তো কাচের মতো স্বচ্ছ। পাশে মেঘালয় পাহাড়ের দৃশ্য, আর এই জায়গাটার দৃশ্য অনেকটা বিছানাকান্দির মতো। বিছানাকান্দিতে এভাবে একটা দুই পাহাড়ের মাঝে উপত্যকার দৃশ্য দেখা যায়। সবকিছু মিলিয়ে একটা অতি প্রাকৃতিক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে এখানে। আর ওই যে দূরের টিলাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের সীমানায় অবস্থিত বারিক্কা টিলা বা বারিকের টিলা হিসাবে পরিচিত। আর অল্প কিছুক্ষণের ভেতরে আমরা ওইখানে যাচ্ছি ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা এখন জাদুকাটা নদীর উপরে রয়েছি। এখান দিয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি বারিকের টিলা। এই যে ডান পাশের যে টিলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বারিকের টিলা। এটার ভেতরে ইন্ডিয়া বাংলাদেশের সীমান্ত রয়েছে এবং একটা 0 পয়েন্ট রয়েছে। 0 পয়েন্টের ওপারে অতিক্রম করা যায় না। আমরা এখন ঘাট দিয়ে উঠবো। বন্ধুরা, আমরা ওপার চলে এসেছি। এখান দিয়ে ভাড়া দিয়ে আমরা এখন চলে যাব। বন্ধুরা, আমরা এখন বারিকা টিলার নিচে আছি। এখান থেকে আমরা উপরে যাব টিলার। চলেন বাইকে করে আমরা উপরে যাই।
এখন পাহাড়ের উপরে উঠছি, কিন্তু বাইক আমাদের বন্ধ হয়ে গেল উপরে উঠতে গিয়ে। আমি এখন হেঁটে হেঁটে এই ঢালটুকু উপরে উঠছি, কারণ বাইকের তেলে একটু সমস্যা। চমৎকার পাহাড়ি রাস্তা, দুই পাশে সবুজ গাছ, তার মধ্যে দিয়ে আমি বারিকা টিলার উপরে চলে এসেছি। অসাধারণ দৃশ্য, সামনে ভারতীয় পাহাড়ের আরো চমৎকার দৃশ্য দেখা যাবে। চলুন আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাই। অবশেষে আল্লাহর রহমতে আমরা বারিকা টিলার উপরে চলে এসেছি। এখানে উপরে উঠেই আমাদের চোখে পড়ল জাদুকাটা নদীর অপরূপ দৃশ্য। এই নদীটার দৃশ্য উপর থেকে একরকম, আবার নদীর বুকে থাকা অবস্থায় আর এক রকম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন দৃশ্যটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে। এই পাশে এই পথ দিয়ে আমরা উপরে চলে এসেছি। দর্শকদের বসার জন্য এভাবে জায়গায় জায়গায় ছাতা এবং বেঞ্চ করে দেওয়া হয়েছে। এখানে প্রচুর দর্শনার্থী ঘুরতে আসেন, সাধারণত সিজনে আসেন, কিন্তু বর্তমানে অফ সিজন, তাই লোকজন আর নেই। চলেন, আমাদের বাইক আবার ঠিক হয়ে গেছে, আমরা আবার বাইকে করে সামনের পথটুকু যাব। বন্ধুরা, আমাদের বাইক আবার ঠিক হয়ে গিয়েছে, আমরা বাইকে করে আবার সামনের পথটুকু যাচ্ছি। এখান দিয়ে উপর দিয়ে দেখুন আপনারা জাদুকাটা নদীর অপরূপ দৃশ্য। এই টিলাটি একদম সীমান্ত লাগোয়া হওয়ার কারণে এখানে উপরে কোনো রকমের রাস্তা নেই। মূলত এই জায়গাটি একটি টুরিস্ট স্পট। তারপরে এখানে বাইক চালিয়ে সামনে যাওয়া যায়, যদিও রাস্তা কিছুটা ভাঙা। এখানে প্রচুর পরিমাণে ঘোড়া রয়েছে, জায়গায় জায়গায় বাধা আছে। এই ঘোড়ায় চড়ে ঘোড়ার জন্য টাকা দিতে হয়। এই ঘোড়া কত? হ্যাঁ, কিসের 50? দেখেন এখানে ঘোড়া রেখে দেওয়া হচ্ছে। এই ঘোড়া কত করে? হ্যাঁ, কিসের 50 টাকা? হ্যাঁ, ঘোড়া। আমরা কি একটু ঘোড়ায় চড়ে ট্রাই করে দেখবো নাকি? আচ্ছা, একটু ট্রাই করে দেখা যাক। এই যে দেখেন সাদা ঘোড়া আসছে, আমরা এখন সাদা ঘোড়ায় উঠবো। ভালো আছো? কি নাম তোমার? ওর নাম কি? বাহাদুর। এর নাম হচ্ছে বাহাদুর। আমরা এখন বাহাদুরের পিঠে চড়বো। হ্যাঁ, নামো। ঘোড়ার পিঠে চড়াটা একটু ঝামেলার, তাই চড়তে একটু ভয় লাগছে। দেখি তারপরে চড়ে কি অবস্থা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমরা এখন ঘোড়ার পিঠে যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন ঘোড়ার পিঠে আছি। এর নাম বাহাদুর এবং মাশাআল্লাহ খুব সুন্দর। আমরা এখন বাহাদুরের পিঠে আছি। আসলে সে তার মনিব ছাড়া আমার সাথে খুব একটা কমফোর্টেবল নয়। কয়েকদিন যদি ওর পিঠে চড়তাম এবং ওর সাথে আদর করতাম, তাহলে মনে হয় সে অনেকটা কমফোর্টেবল হতো, কিন্তু এই মুহূর্তে সে খুব একটা কমফোর্টেবল নয় আমার সাথে। বন্ধুরা, আমি এখন ঘোড়ার পিঠে আছি। চমৎকার তার আচার ব্যবহার, অত্যন্ত শান্ত আপাতত, কিন্তু আসার সময় খুব অশান্ত ছিল। আমরা ঘোড়ার পিঠে করে একদম ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি চলে এসেছি। আপনাদেরকে একটু দেখাই। এই যে ঘোড়ার পিঠে চড়ে আমি যাচ্ছি। মাশাআল্লাহ, তার চেহারা অত্যন্ত সুন্দর। এই হচ্ছে বাংলাদেশ ভারতের সীমানা। আমরা এই পর্যন্তই চড়বো ঘোড়াতে। হয়েছে, রাখো রাখো। অসংখ্য ধন্যবাদ বাহাদুরকে। আমরা এখন ঘোড়ার পিঠ থেকে নামছি। মাশাআল্লাহ, অত্যন্ত ভদ্র। আমরা ঘোড়ার পিঠ থেকে নেমে এখন এই জায়গাটা একটু ঘুরে দেখবো। এটা হচ্ছে 0 পয়েন্ট। এই জায়গাটায় বেশিক্ষণ অবস্থান করা নিরাপদ নয়, কারণ এটার পরে হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত। আমরা এটা কিন্তু ভারতের সীমানার মধ্যে ঢুকে পড়েছি, এইদিকে যাওয়া নিষেধ। আমরা কিন্তু এই সীমানা খুব একটা পার হতে পারবো না, কারণ ওইদিকে হচ্ছে বিজিপি। ওই যে কাটা তারের বেড়া আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের সীমানা, এটা হচ্ছে 0 পয়েন্ট। এই 0 পয়েন্টের ওপারে যাওয়াটা নিরাপদ নয়। অনেক সময় আপনারা শুনেন যে বর্ডারে অনেক মানুষজন মারা যায় শুধুমাত্র এই 0 পয়েন্ট পার হয়ে কাটা তারের বেড়া পর্যন্ত যাওয়ার কারণে। তবে এখানে বাঙালিদেরও দোষ রয়েছে, তারাও বিভিন্ন রকমের জিনিসপত্র চোরাচালান করে, যার কারণে তাদেরকে শাস্তি ভোগ করতে হয়। এই যে দেখেন, এখানে এই পাশে হচ্ছে ইন্ডিয়া এবং এই পাশে হচ্ছে বাংলাদেশ।
আমরা জাদুকাটা নদীতে রয়েছি, যেটা দুইটা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই সাইডের অংশটা হচ্ছে ইন্ডিয়া, ওই চরটা ইন্ডিয়ার অন্তর্গত, আর এই পাশে হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। ওই যে দেখেন যে ঝর্ণাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই ঝর্ণাটার নিচেই বেসিক্যালি বর্ডার হাট বসে। প্রতি সপ্তাহের বুধবারে ওখানে বর্ডার হাট বসে এবং প্রচুর মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে আসে জিনিসপত্র বেচা কিনা করার জন্য। আমরা আসলে কখনো যদি ওই সময় আসি তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে সেই বাজারটা ঘুরে দেখাবো। তবে সময় স্বল্পতার কারণে এই মুহূর্তে আমাদেরকে আবার আজকের মধ্যে ঢাকা ফেরত যেতে হবে। আমাদের বাহাদুর ইন্ডিয়ার সীমান্তে ঢুকে পড়েছে। এই ওদিকে গেলে বেশি কিছু বলে না, খুব দূরে গেলে। হ্যাঁ, বিজিবি কই? হ্যাঁ, কোনটার ভিতরে? ও ওই যে ঘরটা, ওই ঘরটার মধ্যে না? আচ্ছা আচ্ছা, ওদিকে গেলে কি বিজিবি তারাই দেয়? এদিকে যেতে বলে নাকি? ভিতরে যেতে দেয় না? আচ্ছা, চলেন দেখি। এই বারিকা টিলার উপর থেকে জাদুকাটা নদীর দৃশ্য কিন্তু অন্যরকম দেখা যায়। প্রচন্ড রকমের স্বচ্ছ পানি নদী হওয়ার কারণে উপর থেকে পানিটা অনেকটা নীল দেখা যায়, আর মাঝে মাঝে দেখা যায় পাথরের ভলকানি। এই পাথরগুলো সংগ্রহ করে পাঠানো হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আমরা আবার সেলিম ভাইকে সাথে নিয়ে এখন নীলাদ্রি লেকের উদ্দেশ্যে যাচ্ছি। বারিকের টিলাটা এই পর্যন্তই। আমরা এখন বর্তমানে বাংলাদেশ সীমান্তের মধ্যে রয়েছে, আর ওদিকে ভারতের সীমানা। এদিকেও ঘোরা যায়, প্রচুর ঘোরার জায়গা আছে। আপনারা যারা সময় হাতে নিয়ে আসবেন তারা এসব জায়গায় চমৎকার একটা সময় কাটাতে পারবেন। অনেকে আবার এখানে দীর্ঘ সময় নিয়ে আসেন, মোটামুটি 1-1.5 ঘন্টা এখানে অবস্থান করেন। দেখেন এখানে জায়গায় জায়গায় যাত্রী ছাউনি বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, কি দিছো? মেহেদি দিছো না? ঠিক আছে, তাহলে বিদায়। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তাহলে আপাতত বারিকের টিলার উপর থেকে আমরা বিদায় নিচ্ছি। এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে নীলাদ্রি লেকে। তাহলে চলুন।